ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ক্যাটায়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ, এই বিষয়গুলো পড়বো আমরা। তো সবাই খেয়াল করো, পারমাণবিক ব্যাসার্ধ বিষয়টা কি, যে সাধারণত পরমাণুর নিউক্লিয়াস থেকে যে সর্ববহিস্থ শক্তি স্তর অর্থাৎ যোজনী স্তর পর্যন্ত এই যে দূরত্বটাকেই বলা হয় কি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তর পর্যন্ত মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ নির্ভর করে তার নিউক্লিয়াসের চার্জ এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, আজকে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। নিউক্লিয়াসের চার্জ শোনা যাচ্ছে এখন? জি স্যার। তারপর হচ্ছে তোমার আচ্ছাদন প্রভাব, ইত্যাদির উপর। যে পারমাণবিক ব্যাসার্ধ নির্ভর করে পরমাণু নিউক্লিয়াসের চার্জের উপর, আচ্ছাদন প্রভাবের উপর ইত্যাদি। আচ্ছাদন প্রভাব যত বেশি হবে ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত ওই যে আচ্ছাদন প্রভাব পড়ছে না, উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কি বাড়ে, কারণ শক্তি স্তর সংখ্যা বাড়ে। পরমাণুর যোজনী স্তর যত বেশি হবে ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। তাহলে শক্তি স্তর সংখ্যার উপর পরমাণুর আকার নির্ভর করে। শক্তি স্তর সংখ্যার উপর। তাহলে শক্তি স্তর সংখ্যা যত বাড়বে তাহলে ওই পরমাণুর আকার তত বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। আচ্ছাদন প্রভাব যত বাড়ে অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস এবং পরমাণুর বহিস্থ স্তরের শক্তি স্তরের মধ্যকার আকর্ষণ বল, অন্তস্থ শক্তি স্তরের ইলেকট্রন পূর্ণ শক্তি স্তরগুলো দ্বারা কি হচ্ছে, এই আকর্ষণ বলটা হ্রাস পায়। তাহলে অন্তস্থ ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর সংখ্যা যত বেশি হবে ওই মৌলের আচ্ছাদন প্রভাবও বেশি হবে, তার পারমাণবিক ব্যাসার্ধও তত বেশি হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ নির্ভর করে নিউক্লিয়াসের চার্জের উপর। নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে, নিউক্লিয়াসের সাধারণত ধনাত্মক চার্জ যুক্ত হয়, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বাড়বে। আকর্ষণ বাড়লে পরমাণুর আকার ছোট হয়ে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। আর আচ্ছাদন প্রভাব বাড়লে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। তাহলে নিউক্লিয়াসের চার্জ যত বেশি হয় আকার তত ছোট হয়, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা ছোট হবে। আর আচ্ছাদন প্রভাব যত বেশি হবে আকার তত বাড়বে, তাহলে আকার বড় হয়, পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়। আর শক্তি স্তর সংখ্যা যত বেশি হয় ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হয়, অর্থাৎ আচ্ছাদন প্রভাবও বেশি হয়। নিউক্লিয়াসের চার্জ বাড়লে আচ্ছাদন প্রভাব বাড়ার কারণে, শক্তি স্তর সংখ্যা বাড়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে। তাহলে শক্তি স্তর যত বেশি হবে তাহলে ব্যাসার্ধ কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। এই পর্যন্ত এটা কি বুঝছো তোমরা? স্যার আচ্ছাদন প্রভাবটা আরেকবার বলুন। আচ্ছাদন প্রভাব, আচ্ছা শোনো, আচ্ছাদন প্রভাব হচ্ছে, মনে করো হাইড্রোজেন পরমাণুর এটা নিউক্লিয়াস আর এটা শক্তি স্তর। হাইড্রোজেন পরমাণুতে একটাই শক্তি স্তর, এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কোনো কিছু আছে কি?
না স্যার। তাহলে নিউক্লিয়াসের প্রোটন সমূহ বা নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ আর ইলেকট্রনের ঋণাত্মক চার্জের কারণে এদের মধ্যে আকর্ষণে কোনো বাধা নেই। তাহলে মাঝখানে কোনো শক্তি স্তর নাই, এর জন্য এর আচ্ছাদন প্রভাব নেই। আচ্ছাদন প্রভাব আচ্ছা নেই। এখন দেখো লিথিয়ামের ক্ষেত্রে মনে করো এটা শক্তি স্তর, মাঝখানে আবার কি ইলেকট্রন পূর্ণ একটা শক্তি স্তর আছে। এখানে মনে করো একটা ইলেকট্রন। এবার নিউক্লিয়াস আর ওই বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন অর্থাৎ 2s1 এ যে ইলেকট্রনটা আছে, তাহলে নিউক্লিয়াস এবং ওই 2s1 এর ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ, তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াস ও বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন এর মধ্যকার আকর্ষণ কি হয়? আকর্ষণ নিউক্লিয়াস ও বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ অন্তস্থ ইলেকট্রন পূর্ণ শক্তি স্তরের কারণে হ্রাস পায়। আচ্ছা, হ্রাস পায়। তাহলে পরমাণু নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ অন্তস্থ ইলেকট্রন পূর্ণ শক্তি স্তরের কারণে হ্রাস পায়, এই বিষয়টাকেই বলা হয় আচ্ছাদন প্রভাব। তাহলে পরমাণুর নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে যত বেশি ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর থাকবে আকর্ষণ বল তত বেশি হ্রাস পাবে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আচ্ছাদন প্রভাব থাকবে যেহেতু ইলেকট্রন পূর্ণ একটা অন্তস্থ শক্তি স্তর আছে। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে কি 1টা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল, এই যে ভিতরের অভ্যন্তরীণ ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর কয়টা আছে? একটা, 1 নং শক্তি স্তর আর 2 নং শক্তি স্তর। এই দুটো হচ্ছে এই যে অন্তস্থ ইলেকট্রন পূর্ণ কি শক্তি স্তর। এই দুটার অবস্থানের কারণে নিউক্লিয়াস এবং এই বহিস্থ শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটার মধ্যকার আকর্ষণ বল কম হয়। আকর্ষণটা কি হয়? কম হয় না? কম হয়। এই আকর্ষণ কম হওয়ার বিষয়টাকেই বলা হয় কি আচ্ছাদন প্রভাব, মানে ঢেকে রাখা, আচ্ছাদিত করা, শেল্ডিং ইফেক্ট। তাহলে নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের মাঝে এই যে অন্তস্থ শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর সংখ্যা যত বেশি হবে ওই মৌলের আচ্ছাদন প্রভাবও কি তত বেশি হয়। এই বিষয়টা কি বুঝছো? জি স্যার। তাহলে আচ্ছাদন প্রভাব বাড়লে আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে না কমে? কমবে। কমে যায়। তাহলে কমে গেলে পরমাণুর আকার বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে। তাহলে আচ্ছাদন প্রভাব যত বেশি হয় পরমাণুর আকারও তত বেশি হয়, পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হয়। বুঝা গেছে কি? জি স্যার। তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর এর মধ্যকার দূরত্বটাকে কি বলা হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ। এখন সমযোজী ব্যাসার্ধ কাকে বলে? তাহলে এখন সাধারণভাবে যদি পাশাপাশি এরকম দুটো পরমাণু রাখা হয়, পরমাণু রাখলে কি হবে? এটা হচ্ছে তাদের ইলেকট্রনের ওভারল্যাপিং হয় নাই, ইলেকট্রনের ওভারল্যাপিং হয় নাই। তাহলে এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব যেটা আছে এটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব।
ঠিক আছে, ইন্টার নিউক্লিয়ার কি ডিস্টেন্স, এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক, যেটা অর্ধেক হচ্ছে এটা, তাহলে এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলে, ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে, পারমাণবিক ব্যাসার্ধ বলে। এটা কি বুঝছো? সেইটা পারমাণবিক ব্যাসার্ধ। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, পাশাপাশি দুইটা যদি পরমাণু থাকে, তাহলে এই পরমাণুগুলোর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলি আমরা, পারমাণবিক ব্যাসার্ধ। অনেক সময় এই পারমাণবিক ব্যাসার্ধকেই বলা হয় কি, কোভ্যালেন্ট বা সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস, সমযোজী স্যার তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে কি এখানে মানে H2 এই টাইপের ইয়া থাকবে যে একই মৌলের একই দুইটা মৌল, অণু? রাইট, একই মৌলের পরমাণুগুলো যদি পাশাপাশি এভাবে থাকে, হ্যাঁ, তাদের মধ্যে যদি কোভ্যালেন্ট বন্ড থাকে, তাহলে তাদের এই মধ্যবর্তী আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো, পারমাণবিক ব্যাসার্ধ। এটাকেই অনেক সময় কি বলা হয়, পারমাণবিক ব্যাসার্ধের অপর নাম কি হয়ে যাচ্ছে, সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস। দেখো, পারমাণবিক ব্যাসার্ধের একটা বিষয় আমরা জানি, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কি ছোট হয়, ছোট হয়। আর উপর থেকে নিচের দিকে গেলে কি আকার বাড়ে। এটা এস ব্লক মৌল আর পি ব্লক মৌলের ক্ষেত্রে দেখানো হচ্ছে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে কিন্তু একটু কি, ওগুলো আদর্শ মৌল না হওয়ার কারণে দেখা যায় পারমাণবিক ব্যাসার্ধ প্রথমে কমতে থাকে, কমতে কমতে আবার কি বাড়ে। তাহলে ওরা আদর্শ নয় বলে ওখানে ওই পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা ওইভাবে ধারাবাহিকভাবে পরিবর্তন হয় না, যার কারণে এখানে ডি ব্লক মৌলটা বাদ দেওয়া হয়েছে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি বললাম, যে পারমাণবিক সংখ্যা কমতে কমতে আবার বাড়ে। আবার কমতে থাকে, কমতে কমতে আবার এক পর্যায়ে গিয়ে আবার বাড়তে থাকে। তাহলে মাঝখানে দুই রকম হচ্ছে। তাহলে এই জন্য ডি ব্লক মৌলগুলো এখানে বাদ দেয়া আছে। তাহলে এস ব্লক মৌল আর পি ব্লক মৌলের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে। আর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, পরমাণুর আকার বাড়ে, কারণ শক্তি স্তর বাড়ে, শক্তি স্তর বাড়ে, আচ্ছাদন প্রভাব বাড়ে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের মধ্যকার আকর্ষণ বলটা কি কমে যায়, আচ্ছাদন প্রভাব যেহেতু বাড়তেছে। বোঝা গেছে কি? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই যে পর্যায়ের বামের মৌলটার আকার সবচেয়ে বড়, আর একবারে সবচেয়ে ডানের মৌলটার আকার সবচেয়ে ছোট, যদিও এর পারমাণবিক সংখ্যাকে এটার থেকে এদিকে বাড়ে। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়ে, এদিক থেকে এদিকে কিন্তু শক্তি স্তর বাড়ে না। শক্তি স্তর না বাড়ার কারণে আচ্ছাদন প্রভাব বাড়ে না। তাহলে শক্তি স্তর না বাড়ার কারণে আচ্ছাদন প্রভাব বাড়ে না। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়ার কারণে এদের মধ্যকার আকর্ষণ বলটা বাড়তেছে, যার কারণে আকার ছোট হয়, আকার ছোট হয়। তবে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এদের আকারটা কিন্তু খুব ধীরে ধীরে ছোট হয়, কিন্তু এই যে এটার তুলনায় এদিকে যখন আসবো আকারটা দ্রুত হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা। স্যার সেক্ষেত্রে কি বাম থেকে ডানে গেলে হচ্ছে আচ্ছাদন প্রভাব কমতে থাকে? কমতে থাকে, রাইট। আচ্ছাদন প্রভাব ঠিক কমে না, বাট নিউক্লিয়াসের চার্জ বাড়তেছে। শক্তি স্তর সংখ্যা তো একই আছে, তাই না? মনে করো সোডিয়াম, সোডিয়ামের কয়টা শক্তি স্তর আছে? 3টা। আর একবার বলেন স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি বললাম আচ্ছাদন প্রভাব বাড়ে না, আচ্ছাদন প্রভাব প্রায় কি স্থির থাকে। ঠিক আছে, কিন্তু কি হয়, মনে করো সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে 11টা প্রোটন, আর ম্যাগনেসিয়াম যখন হবে আকারটা ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, আচ্ছাদন প্রভাব একই থাকে, আচ্ছাদন প্রভাব বাড়ে না, কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়ে। তাহলে এখানে 2টা শক্তি স্তর, তাহলে ভিতরের দিকে তো 2টা শক্তি স্তরই থাকলো।
তাহলে আচ্ছাদন ইলেকট্রন পূর্ণ অভ্যন্তরীণ শক্তি স্তর সংখ্যা বাড়েও নাই কমে নাই, আচ্ছাদন প্রভাব ঠিক আছে, একই আছে, কিন্তু বহিস্থ শক্তি স্তরে দুটো ইলেকট্রন হয়ে গেছে। আর নিউক্লিয়াসের চার্জ কি 12টা প্রোটন হওয়ার কারণে নিউক্লিয়াসের চার্জ বাড়বে, ধনাত্মক চার্জ বাড়বে, আর ধনাত্মক চার্জ বাড়লে নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের মধ্যকার আকর্ষণটা বাড়ে। তাহলে এখানে আকর্ষণটা কি বাড়তেছে কেন? আচ্ছাদন প্রভাবে তেমন কোনো পরিবর্তন হয় না, আচ্ছাদন প্রভাবে তেমন পরিবর্তন হয় না, বাট নিউক্লিয়াসের চার্জ বাড়ার কারণে তাদের আকারটা কি আকর্ষণ বাড়ে, আকার ছোট হয়ে যায়। বোঝা গেছে কি এটা? কিন্তু স্যার আকর্ষণ বাড়লে তো হচ্ছে আচ্ছাদন প্রভাব কমার কথা ছিল। অভ্যন্তরীণ শক্তি স্তর সংখ্যা তো কি আছে, স্থির আছে। একই আছে। তাহলে এখানে ভিতরের শক্তি স্তর গুলো দ্বারা যে পরিমাণ সোডিয়ামে ঢাকছে একই পরিমাণ কি এই নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনেও ঢাকছে, তাহলে এদের হ্রাস পাওয়ার পরিমাণটা একই আছে, বাট নিউক্লিয়াসের চার্জ এখানে কত? নিউক্লিয়াসের চার্জ মানে আকর্ষণটা যে পরিমাণে বাড়ার কথা এই এদের কারণে ঠিক সেই পরিমাণ আসলে বাড়ে না। তাহলে এই দুইটা শক্তি স্তরের আচ্ছাদিত করে রাখার পরিমাণটা কি একই থাকবে। মনে করো এই দুটা শক্তি স্তর যে পরিমাণে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে আচ্ছাদিত করে রাখে, এই ভিতরে শুধু শক্তি স্তর তো দুটোই, তাহলে এই দুটো শক্তি স্তরও নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলকে একই পরিমাণে আচ্ছাদিত করে রাখে, না বেশি কম করবে? অর্থাৎ এখানে আচ্ছাদন প্রভাব একই আছে, কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়ার কারণে আকর্ষণ বলটা বাড়ছে, এই জন্য মনে হচ্ছে যে আচ্ছাদন প্রভাব কমে গেছে, এই জন্য মনে হচ্ছে না আচ্ছাদন প্রভাব কমে গেছে, কিন্তু আসলে ওই রকমটা না। তাহলে এখানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আচ্ছাদন প্রভাবের তেমন পরিবর্তন হয় না, বরঞ্চ নিউক্লিয়াসের চার্জ বাড়ার কারণে আকর্ষণ বলটাই বাড়ার কারণে আকার ছোট। বুঝা গেছে কি? জি স্যার। স্যার তাহলে তো হচ্ছে আচ্ছাদন প্রভাবটা মেইনলি শক্তি স্তরের উপর নির্ভর করবে না? রাইট। অভ্যন্তরীণ শক্তি স্তরের উপর নির্ভর করবে। তাহলে এই যে দেখো ওইখান থেকে এখানে গেলে আচ্ছাদন প্রভাব বাড়ছে মানে কি অভ্যন্তরীণ শক্তি স্তর বাড়ছে, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি স্তর দুটো হয়ে গেছে, এখানে অভ্যন্তরীণ শক্তি স্তর কি তিনটা হয়ে গেছে না? জি স্যার। তাহলে অভ্যন্তরীণ শক্তি স্তর যত বাড়বে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা তো বাড়ছে, এখানে এখানে ছিল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একটা, এখানে হয়ে গেছে প্রোটন তিনটা, এখানে প্রোটন সংখ্যা হয়ে গেছে 11টা। প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের বাড়ার পরেও আকর্ষণটা কমে যাচ্ছে, আকর্ষণ কমে যাচ্ছে না? জি স্যার। তাহলে আকর্ষণ কমে যাওয়ার পিছনে কারণ কি? ওই আচ্ছাদন প্রভাব, কারণ অভ্যন্তরীণ শক্তি স্তর সংখ্যা যত বাড়ে আচ্ছাদন প্রভাব বাড়ে। এবার কি বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে পটাশিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 19টা, তাহলে 19টা প্রোটন থাকা সত্ত্বেও পটাশিয়ামের আকার সোডিয়াম অপেক্ষা বড় হচ্ছে কেন? আকর্ষণ এখানে কি 19টা প্রোটন আর বাইরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটা কি অনেক বেশি হয়ে যাওয়ার কথা। এখানে আরো একটা বলের বিষয় আছে, অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রন গুলো পরস্পরকে কি করে বিকর্ষণ করে না? তাহলে এখানে যে দুইটা ইলেকট্রন আছে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এখানে যে 8টা ইলেকট্রন আছে এরা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে নিউক্লিয়াস আর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বাড়লেও অভ্যন্তরীণ ইলেকট্রন গুলোর মধ্যকার বিকর্ষণের কারণে এরা পরস্পর আর বেশি কাছাকাছি আসতে পারে না, তাহলে যার কারণেও পরমাণুর আকার কি বাড়ে। তার মানে এখানে অভ্যন্তরীণ ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন বিকর্ষণও কি তত বেশি হবে না?
জি স্যার। তাহলে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন গুলো আর কি বেশি ভিতরের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি আসতে পারবে না। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের কারণে এরা পরস্পর থেকে একটু কি দূরে থাকে। বুঝে গেছে? সমযোজী জি বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। সমযোজী ব্যাসার্ধ কাকে বলে? যে দেখো একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর ইলেকট্রন মেঘের কি ওভারল্যাপিং হয় না সমযোজী বন্ধন গঠনের সময়? ক্রসিং হয় না? জি স্যার। মনে করো এরকম এই ক্রসিং এর এরিয়া এটা। তাহলে এখানে ইলেকট্রন মেঘের ওভারল্যাপিং হয়েছে। তাহলে ওভারল্যাপিংটা যত বেশি হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কি তত কমে যাবে। দুটো পরমাণুর ইলেকট্রন মেঘের অধিক্রমণ ওভারল্যাপিং হচ্ছে কি অধিক্রমণ। অধিক্রমণ যত বেশি হয় তাদের মধ্যকার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব তত হ্রাস পায়। আচ্ছা, তো এইখানে দেখো এই মনে করো ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াস আর ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াস এর মধ্যবর্তী আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে আমরা কি বলবো? এটা দিয়ে যদি অর্ধেক করো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। বলে এটাই হচ্ছে তার কি সমযোজী ব্যাসার্ধ। এটাই তার সমযোজী ব্যাসার্ধ। তাহলে মানে স্যার তাহলে স্যার অর্ধেকটাই। পারমাণবিক ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ একই? একই হিসাবে আমরা কি ইয়া করব, আইডেন্টিফাই করব। তাহলে দাঁড়াচ্ছে কি দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে এই পরমাণু দুটা, এই অবস্থায় তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলতেছি আমরা? সমযোজী ব্যাসার্ধ বলছি। এটা কি বোঝা গেছে তোমাদের? এখন দেখো এখানে ফ্লোরিন 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 অণুর ক্ষেত্রে ফ্লোরিনের রেডিয়াসটা কিরকম হচ্ছে? যে আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হচ্ছে 128। 128 এর অর্ধেক করলে কি হয়? 64 পিকোমিটার। 64 পিকোমিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি 64 পিকোমিটার। পিকোমিটার কি ন্যানোমিটারের থেকে ছোট। ন্যানোমিটারের থেকে ছোট। তাহলে 1 মিটার সমান সমান কি 10 টু দি পাওয়ার 12 কি পিকোমিটার। তাহলে 1 পিকোমিটার সমান সমান কি 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। বুঝা গেছে? তো যাই হোক ক্লোরিন স্যার একটু লিখে নিতাম। কি বললে? স্যার একটু লিখে নিতাম, মুছে গেল। ও হুম, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এটা কত? 198 পিকোমিটার। উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার কি বড় হয়, পরমাণুর বৃদ্ধি পায়। আকার বড় হয়। তাহলে এটা 128, এটা 198 পিকোমিটার হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, তার অর্ধেক হচ্ছে 99 পিকোমিটার। তাহলে ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী ব্যাসার্ধ হচ্ছে 99 পিকোমিটার। ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে 114, আর আয়োডিনের ক্ষেত্রে 133। সবগুলো মুখস্থ করা সম্ভব নয়, এটা জাস্ট
জানার জন্য বা বোঝার জন্য, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এই যে কোভ্যালেন্ট বন্ডের যে বিষয়টা দেখো, এটা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব তার অর্ধেক যে অংশটা আছে সেটাই হচ্ছে কি কোভ্যালেন্ট রেডিয়াস, আর ইন্টারনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে এটা, ইন্টারনিউক্লিয়ার বা আন্তঃ নিউক্লিয়ার দূরত্ব তার অর্ধেকটাই হচ্ছে কি এই অংশটা, এটা হচ্ছে কি কোভ্যালেন্ট রেডিয়াস। আমার মনে হয় বুঝছো সবে, একই চিত্র দেখালাম। পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ কম হয় কেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আর ক্যাটায়নিক ব্যাসার্ধ একটু হচ্ছে স্যার নামাজ পড়ি আচ্ছা, তারপরে একটু আমরা এখনই শেষ করবো। এটা হচ্ছে আচ্ছা, এটা দেখা যাচ্ছে কি যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা তার ক্যাটায়নিক ব্যাসার্ধ কিরকম হয়? যে মনে করো এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, সাদাটা সহ এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, এখন মনে করো লিথিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? দুইটা, তারপরে শক্তি স্তরে একটা ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন যখন ত্যাগ করবে লিথিয়ামের আকারটা কেমন হবে? একটু ছোট হয়ে যাবে। যেটা মনে করো নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি তার দুটো ইলেকট্রন, এই শক্তি স্তরে তো, তারপর শক্তি স্তরে তো কোনো ইলেকট্রন নাই। তা এটা যদি লিথিয়াম পরমাণু হয় এটা হবে লিথিয়াম আয়ন। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট হয় সবসময়, কারণ ক্যাটায়নে পরমাণু অপেক্ষা ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কম থাকে। তাহলে এ কারণে যেহেতু শক্তি স্তর সংখ্যা হ্রাস পাচ্ছে, পরমাণুর আকারও কি হ্রাস পায়, পরমাণুর আকারও হ্রাস পায়। যেমন লিথিয়াম বেরিয়াম পরমাণু, বেরিয়াম পরমাণুতে নিউক্লিয়াসে কয়টা ইলেকট্রন? নিউক্লিয়াসে বাইরে দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, তারপর কি দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ইলেকট্রন। এখন এর নিউক্লিয়াসে মনে করো প্রোটন হচ্ছে 4টা, তারপর প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, আর দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, বেরিলিয়াম 2+ আয়ন হয়ে গেছে। তাহলে খেয়াল করো বেরিলিয়াম 2+ এর ক্যাটায়নিক ব্যাসার্ধ হচ্ছে 59 পিকোমিটার, আর তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 90 পিকোমিটার। তার মানে সবসময় পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। লিথিয়াম পরমাণুর আকার হচ্ছে কত? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 134 পিকোমিটার, আর ক্যাটায়নিক ব্যাসার্ধ হচ্ছে কি 90 পিকোমিটার। যে সোডিয়ামের ক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 154 পিকোমিটার, আর ক্যাটায়নের ব্যাসার্ধ হচ্ছে 116 পিকোমিটার। কেন হ্রাস পাচ্ছে? যে পরমাণুর শক্তি স্তর একটা হ্রাস পাওয়ার কারণে তার নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটা কি বৃদ্ধি পায়। কারণ মনে করো সোডিয়ামের একটা প্রথম শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, সেটা ত্যাগ করছে। কারণ সোডিয়ামের নিউক্লিয়াসে আছে কয়টা প্রোটন? 11টা প্রোটন। 11টা প্রোটন তো 11টাই আছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শক্তি স্তর সংখ্যা হ্রাস পাওয়ার কারণে তোমার প্রথম শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে এই যে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি তুলনামূলকভাবে আগের থেকে বেশি হয়, যার কারণে পারমাণবিক আকার অপেক্ষা তার ক্যাটায়নের আকার সবসময় কি ছোট হয়। এই বিষয়টা কি বুঝছো তোমরা? জি স্যার।
ওকে, তাহলে এটা এই 2 মার্কের জন্য অনেক সময় আসে, পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নিক ব্যাসার্ধ কি কম হয় কেন? তাহলে পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা দিতে পারো, তারপর ক্যাটায়নিক ব্যাসার্ধ কি, যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করার পর যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি ক্যাটায়ন। আর ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে কি ক্যাটায়নিক ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে পরমাণু অপেক্ষা ক্যাটায়নে শক্তি স্তর সংখ্যা হ্রাস পাওয়ার কারণে তার ক্যাটায়নিক ব্যাসার্ধ হ্রাস পায়। এটা বুঝছো তোমরা? জি স্যার। ওকে, আমরা নামাজের পর অ্যানায়নিক ব্যাসার্ধটা নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ। সবাই দেখো একটু আমরা পড়ি অ্যানায়নিক রেডিয়াসটা। এখানে একটু বিষয়টা খেয়াল করো, যে মনে করো এটা হচ্ছে লিথিয়াম পরমাণু, তাহলে এটা পুরাটাই হচ্ছে লিথিয়াম পরমাণুর ব্যাসার্ধ। আর লিথিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে তার ব্যাসার্ধটুকু কিন্তু হবে একটু, অর্থাৎ ভিতরের অংশটা হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ, আর বাইরের যে কি ছায়াযুক্ত অংশটা আছে এই ছায়াযুক্ত অংশটা সহ হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। তাহলে পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা মৌলের ক্যাটায়নের ব্যাসার্ধ হ্রাস পায় কেন সেটা বললাম। এখন দেখো পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে কোন মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কি অ্যানায়নে পরিণত হয়, যেমন ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের পর কি হবে ফ্লোরাইড আয়ন। তো এখানে খেয়াল করো, এটা ভিতরেরটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ 64 পিকোমিটার, আর ফ্লোরাইড আয়নের ব্যাসার্ধ হচ্ছে 136 পিকোমিটার। 136 পিকোমিটার। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা তার অ্যানায়নের ব্যাসার্ধ কি হচ্ছে কমে যাচ্ছে। তাহলে কোন মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করার পর যে অ্যানায়নে পরিণত হয় তার নিউক্লিয়াস থেকে সর্বোচ্চ শক্তি স্তর পর্যন্ত দূরত্বটাকেই বলা হয় কি অ্যানায়নিক ব্যাসার্ধ। পরমাণুর নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হচ্ছে অ্যানায়নের এখানে ব্যাসার্ধ। আচ্ছা, তো পরমাণুর ব্যাসার্ধ অপেক্ষা তার অ্যানায়নের ব্যাসার্ধ বাড়ে কেন, কি হতে পারে একটু কারণ সেই ইলেকট্রন গ্রহণ করে তার শক্তি স্তরের ইলেকট্রন বাড়ায়, বা শক্তি স্তরই অনেক সময় বেড়ে যায়, বৃদ্ধি শক্তি পায় স্তর শক্তি এখানে স্তর। বাড়ে না। যে ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াসে মনে করো কি নিউক্লিয়াস, তারপর প্রথম শক্তি স্তর, তারপর দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। পরমাণুর 7টা, আর একটা গ্রহণ করে তো এইখানেই ইলেকট্রনটা থাকে, তাই না? অর্থাৎ ফ্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কি হয় 1:2, 2s2, 2px2, আচ্ছা 2p একবারে দিচ্ছি 6, 2p6। তার মানে কি শক্তি স্তর তো বাড়ে নাই, বাট নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, যুজনী স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, যুজনী স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে, আর ইলেকট্রন বিকর্ষণ বাড়ে। তাহলে যুজনী স্তরের ইলেকট্রন এই বিকর্ষণ বাড়ে, তাহলে বিকর্ষণ বাড়ে। তাহলে এমনিতেই তো এর যুজনী স্তরে ইলেকট্রন আছে কয়টা 7টা, তারপর আরেকটা আসার পর যুজনী স্তরে ইলেকট্রন সংখ্যা আরো বাড়ছে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রন বিকর্ষণ বাড়ে, যার কারণে পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ তো আগের মতোই থাকে, আর ইলেকট্রন গুলো পরস্পর থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে এর ব্যাসার্ধটা কি বেড়ে যায়। এটা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এমনিতে ক্লোরিন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 99 পিকোমিটার, আর ক্লোরাইডের ক্ষেত্রে দেখো দ্বিগুণ হয়ে গেছে না, দ্বিগুণ।
ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 64 পিকোমিটার, সেটা হয়ে গেছে 136 পিকোমিটার। তার মানে অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি হয়ে যায়। আর এখানে একটু আমরা যদি খেয়াল করি যে এমনিতে পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা তার ক্যাটায়নিক ব্যাসার্ধ অর্ধেকেরও কম হয়ে যায়। যেমন এটা আছে 186 হয়ে গেছে 95। তাহলে অনেক স্যার, সময় কি হয়ে যায়? হ্যাঁ, স্যার ক্যাটায়নিক ব্যাসার্ধ যে কমে, স্যার ওখানে কি ইলেকট্রন বিকর্ষণ স্যার কমে যায়? না, ইলেকট্রন বিকর্ষণ কমে যায় না, ওখানে শক্তি স্তর সংখ্যাই কমে যায়। আর স্যার অ্যানায়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে স্যার এখানে ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়ে যায়। তাহলে যোজনীয় স্তরে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে ইলেকট্রন বিকর্ষণ বাড়ে, যার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ তো আগের মতোই থাকে। ইলেকট্রন বিকর্ষণ বাড়ার কারণে পরমাণুর আকারটা কি বেড়ে যায়, ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে একটু দূরে সরে যায়। বোঝা গেছে তোমাদের? তার মানে দাঁড়ালো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয়, আর পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা অ্যানায়নের ব্যাসার্ধ কি বড় হয়। বুঝা গেছে কি? আচ্ছা, আমরা আরেকটা বিষয় শেষ করি, সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধটা কি খেয়াল করো। ধাতুর পরমাণুগুলো ধাতব খণ্ডে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। তো এখানে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে পরমাণুগুলোর মধ্যে কি ইলেকট্রন বেগের কি হয়, ওভারল্যাপিং বা অধিক্রমণ হয়। কিন্তু ধাতব বন্ধনে যে পরমাণুগুলো থাকে তাদের ইলেকট্রন মেঘের মধ্যে কোনো অধিক্রমণ ঘটে না, পরমাণুগুলো এমনিতে কাছাকাছি থাকে। তাহলে এক নিউক্লিয়াস থেকে আর এক নিউক্লিয়াস পর্যন্ত এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো এখানে? ধাতব ব্যাসার্ধ। যে ধাতব বন্ধনে আবদ্ধ, ধাতব বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলবো? ধাতব ব্যাসার্ধ বলবো। ওকে, আচ্ছা। তো আয়নিক বন্ধন আর ধাতব বন্ধন কোনটা বেশি শক্তিশালী বন্ধন বলো তো? আয়নিক বন্ধন। সরি, আমি বলতে চাচ্ছিলাম সমযোজী ব্যাসার্ধ আর ধাতব ব্যাসার্ধ কোনটা বড়? ধাতব ব্যাসার্ধ। ধাতব বন্ধন। ধাতব ব্যাসার্ধ বড়। আর বন্ধন কোনটা বেশি শক্তিশালী, কোভ্যালেন্ট বন্ড না মেটালিক বন্ড? কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন বেশি শক্তিশালী। তো এখানে ওভারল্যাপিং হয়, এখানে ওভারল্যাপিং হয় না। তাহলে এটা মাথায় রাখবা, সমযোজী বন্ধন গ্রেটার দেন কি? সমযোজী বন্ধন গ্রেটার দেন কি? ধাতব বন্ধন। তার মানে সমযোজী বন্ধন ধাতব বন্ধন অপেক্ষা বেশি শক্তিশালী। আচ্ছা, স্যার ধাতব বন্ধনের ক্ষেত্রেও কি একই ধাতুর ক্ষেত্রে হবে? একই ধাতুর পরমাণুর ক্ষেত্রে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। যেটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা আসলে দুটো পরমাণুর মধ্যে কোনো বন্ধন থাকবে না এক্ষেত্রে। যে ধরো নিষ্ক্রিয় মৌলের পরমাণু, এটা একটা আর্গন পরমাণু, এটা একটা আর্গন পরমাণু, এদের মধ্যে কিন্তু এমনিতে কোনো কি বন্ধন নেই। বন্ধন আছে কি? এরা পরস্পরের সাথে যুক্ত নাই। এরা যখন সবচেয়ে কাছাকাছি থাকবে, এর থেকে বেশি কাছাকাছি এরা থাকতে পারে না। তাহলে সবচেয়ে কাছাকাছি যখন থাকবে এই অবস্থায়
এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে আমরা কি বলবো? পারমাণবিক ব্যাসার্ধ। না, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। যে মনে করো এখানে আছে ক্লোরিন অণু, এখানে আরেকটা ক্লোরিন অণু আছে পাশে, যে এই ক্লোরিন অণু আর ক্লোরিন অণু সবচেয়ে কাছাকাছি অবস্থায় আসছে, এর থেকে এই ক্লোরিন অণু দুটা আর কাছাকাছি আসতে পারে না। তাহলে এই একটা ক্লোরিন অণুর এই ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন অণুর এই ক্লোরিন পরমাণু, এটা একটা ক্লোরিন পরমাণু, ক্লোরিন অণুর ক্লোরিন পরমাণু। তাহলে সবচেয়ে কাছাকাছি কোনো গ্যাসীয় অণু যখন থাকে বা অপোলার সমযোজী অণু যখন থাকে, অপোলার সমযোজী অণু অথবা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু, তাহলে অপোলার সমযোজী অণুতে কি থাকে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল না? জি স্যার। তো এই অবস্থায় এই ক্লোরিন পরমাণু আর এই ক্লোরিন পরমাণু দুটা কি অবন্ধন, মানে বন্ধন গঠনতে অংশগ্রহণ করে নাই। এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটাই হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আর এই ক্লোরিন পরমাণু এই ক্লোরিন পরমাণুর মধ্যবর্তী আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক যেটা, সেটাকে কি বলবো আমরা? ভ্যান ডার ওয়ালস দূরত্ব, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে দুটো অণু যখন বা দুটো নিষ্ক্রিয় মৌলের পরমাণু যখন পরস্পর সবচেয়ে কাছাকাছি থাকে, এই অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি অবন্ধন পরমাণুর মধ্যে, মানে বন্ধন গঠন করে নাই এরকম দুটো পরমাণুর মধ্যকার আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে কি বলে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কি ধাতব বন্ধন অপেক্ষা দুর্বল না সবল? দুর্বল। দুর্বল। আচ্ছা, তাহলে ধারণাটা কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে তারপরে আমরা একটু দেখি যে এখানে মনে করো অনেকগুলো আয়োডিন অণু আছে, আয়োডিন অণু। তাহলে এটা একটা আয়োডিন পরমাণু, এটা একটা আয়োডিন পরমাণু, আর এই দুটার মধ্যে কি হয়েছে? ইলেকট্রনের ওভারল্যাপিং হয়েছে। তাহলে এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো? সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ। আর ওই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি? বন্ধন দূরত্ব না? বন্ড লেন্থ। এই বন্ধন দূরত্বের অর্ধেককেও আমরা কি বলতে পারি? সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ বলতে পারি, সমযোজী ব্যাসার্ধ বলতে পারি। আর এইখানে এটা একটা আয়োডিন অণু, এটা একটা আয়োডিন অণু, এই আয়োডিন অণু কাছাকাছি আছে। এই পরমাণু আর এই পরমাণুর মধ্যে কি বন্ধন গঠন হয়েছে? সমযোজী বন্ধন কি গঠিত আছে? না। এদের মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তাহলে এই পরমাণু থেকে এই পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা বলবো কি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে কি সোডিয়াম ক্লোরাইড মনে করো ক্লাস ল্যাটিস, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস। তাহলে এখানে এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, আর এটা হচ্ছে কি সোডিয়াম আয়ন, আর এটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়নের এই নিউক্লিয়াস থেকে সর্ববৃহৎ শক্তি স্তর পর্যন্ত দূরত্বটা হচ্ছে ক্লোরাইডের কি আয়নিক ব্যাসার্ধ, ক্লোরাইডের আয়নিক ব্যাসার্ধ অ্যানায়নের। আর এই যে সোডিয়ামের নিউক্লিয়াস থেকে এই সর্ববৃহৎ দূরত্ব পর্যন্ত এই দূরত্বটাকে বলবো আমরা কি? ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ। আর এখানে ধাতুর পরমাণু মনে করো সোডিয়ামের ক্লাস সোডিয়াম ল্যাটিস। তাহলে এই সোডিয়াম পরমাণু নিউক্লিয়াস থেকে এই সোডিয়াম পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো? ধাতব ব্যাসার্ধ। ধাতব। আমার মনে হয় এই বিষয়গুলো ক্লিয়ার একবারে। আরো কিছু চিত্র দেখতে পারো তোমরা, চিত্রগুলো জাস্ট অনুধাবন লেভেলটা বাড়ানোর জন্য। তাহলে ওই যে যেটা বলছিলাম, মনে করো এটা একটা ক্লোরিন অণু, এটা একটা ক্লোরিন অণু। তাহলে এই পরমাণু দুটো পরস্পর কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে
এরা কি কাছাকাছি আসছে। তাহলে এই ক্লোরিন অণুর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার্যকর। এই অবস্থায় অবন্ধনকৃত ক্লোরিন পরমাণু আর ক্লোরিন পরমাণুর মধ্যবর্তী দূরত্বের এই অর্ধেকটাকে আমরা কি বলবো? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আচ্ছা, এখানে আরো একটু বিষয়টা ক্লিয়ার হওয়া যায় এটার মাধ্যমে, যে এখানে মনে করো এই পরমাণু নিউক্লিয়াস থেকে এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 1.99 অ্যাংস্ট্রম। তাহলে কোভালেন্ট বন্ড কোভালেন্ট ব্যাসার্ধ অর্থাৎ সমযোজী ব্যাসার্ধটা কত হবে? 0.99 অ্যাংস্ট্রম। এখানে 0.99 অ্যাংস্ট্রম। তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা হচ্ছে এটা, তার অর্ধেকটা হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। আর এখানেও কি ওই যে এটা হচ্ছে পাশে আরেকটা মনে করো ক্লোরিন অণু, আর এই ক্লোরিন পরমাণু আর এই ক্লোরিন পরমাণু এখনো বন্ধন গঠন করে নাই। তাহলে এদের নন বন্ডেড, এরা বন্ধনে আবদ্ধ নয়। তাহলে বন্ধনে আবদ্ধ নয় এরকম পাশাপাশি দুটো ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো বলতো? ভ্যান ডার ওয়ালস ভ্যান ডার ওয়ালস ভ্যান ডার ব্যাসার্ধ। ওয়ালস ব্যাসার্ধ। তাহলে এখানে এই যে এটা হচ্ছে কি দূরত্বটা হচ্ছে 3.60 অ্যাংস্ট্রম, আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা হচ্ছে কত? তাহলে এর অর্ধেক 2 দ্বারা ভাগ 1.8 অ্যাংস্ট্রম। তাহলে এটার তুলনায় এটা ছোট, কোভালেন্ট ব্যাসার্ধটা কি ছোট। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এখানকার সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আর কি ধাতব ব্যাসার্ধ। আমরা যদি একটু খেয়াল করি এমনিতে যে ক্লোরিন অণু, তাহলে এইখানকার আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে কি বলবো আমরা? সমযোজী ব্যাসার্ধ। আর এটাও ক্লোরিন অণু, এটাও ক্লোরিন অণু, আর এই ক্লোরিন বন্ধন গঠন করে নাই, এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটাকে কি বলবো আমরা? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওকে, আর এটা হচ্ছে ধাতব বন্ধনে আবদ্ধ আছে মনে করো কি দুটা ধাতুর পরমাণুগুলো। তাহলে পাশাপাশি দুটো পরমাণু যদি বন্ধন গঠনে আবদ্ধ থাকে, মনে করো এই ক্লোরিন এই সোডিয়াম, মনে করো এই সোডিয়াম, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলবো? ধাতব ব্যাসার্ধ। ওকে, একই কথা বারবার আসতেছে, ছবিগুলো জাস্ট বোঝার জন্য। তো আমাদের এরপর হচ্ছে ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম পড়ানো হয়েছে, ধাতব ধর্ম ধাতব বন্ধনের সম্পর্ক কি এটাও পড়ানো হয়েছে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ ও সমযোজী অণুর সম্পর্ক কি? সাধারণত যেটা অপোলার সমযোজী অণু, এদের মধ্যে কি থাকে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সমযোজী অণুর পরমাণুগুলোর মধ্যে থাকে কি? ধরো সমযোজী অণু হচ্ছে কি হাইড্রোজেন অণু। তাহলে এই হাইড্রোজেন অণু হাইড্রোজেন পরমাণুর মধ্যে এখানে কি আছে? অণুতে কোন বন্ধন? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। পাশে আরেকটা কি আছে? হাইড্রোজেন অণু আছে, এটাও অপোলার, এটাও অপোলার। এখন এদের মধ্যে যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার্যকর থাকে, এই অবস্থায় এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে আমরা তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলতেছি। আর এই অপোলার সমযোজী অণুগুলোর একটা অণুর সাথে আর একটা অণুর, এটা আন্তঃআণবিক আকর্ষণ বল বলা হয়। কি? আণবিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা এখানে কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এটা কি বুঝছো তোমরা? স্যার, যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ আর সমযোজী অণুর মানে সম্পর্ক, তাহলে স্যার যদি সমযোজী মানে অণুর ক্ষেত্রে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে ওটা করব না? হ্যাঁ, সমযোজী অণুতে কি থাকে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এখন ওই যে সমযোজী অণুর আকার যত বাড়ে, অণুর আকার যত বাড়ে, তাহলে তাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও কি হয়? বেশি হয় না? জি স্যার। এটা কতদিন বলা হয়েছিল? ওই যে ফ্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম, ক্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আরো বেশি, কারণ ক্লোরিনের আকার বেশি।
ব্রোমিনের আকার কি আরো বেশি, ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল আরো বেশি হবে। আয়োডিনের আকার আরো বেশি, আয়োডিনের ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল আরো বেশি হবে। বোঝা গেছে কি? কিন্তু স্যার এখন যেটা বোঝাইলেন যে দুইটা অণুর মধ্যবর্তী যে অর্ধেক করলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হয়, এটা দিয়ে বুঝাবো না আগের নিয়ম অনুযায়ী? তার মানে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বেশি হবে দুটার, এটার মধ্যে ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধ আছে, এটার মধ্যেও ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধ আছে। কোনটার ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা বড় হবে আর কোনটার ক্ষেত্রে কম হবে? ফ্লোরিনের কম আর ফ্লোরিনের বেশি। হ্যাঁ, তার মানে যেটার আকর্ষণ বেশি তার ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা কি ছোট হবে। তাহলে এই দিক থেকে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বাড়ে না, আকর্ষণটা কি বাড়ে। আর ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা কি, ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা কি, এটা কমবে। কমে যাবে। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে অণুর আকার যত বাড়ে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বাড়ে, বাট ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা কি কমে যাবে। মানে ভ্যান ডের ওয়ালস আকর্ষণটা যত বেশি হবে অণুগুলো বেশি কাছাকাছি আসবে। কাছাকাছি আসতে পারলে দুটা অবন্ধনকৃত পরমাণুর মধ্যকার ব্যাসার্ধটা কি, আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা কমে গেলে ব্যাসার্ধটাও কমে যাবে। ওকে, আমাদের যোজনী কি এগুলো তোমরা জানো? যোজনী কাকে বলে, কোন মৌলের যোজনী পরিবর্তন হয় এবং কেন? তাহলে ওই যে পরমাণুর যোজনী স্তরে যদি কি থাকে, ফাঁকা অরবিটাল থাকে, তাহলে ওই মৌলগুলো কি করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে বুঝাইছি, অক্সিজেন সালফারের ক্ষেত্রে বুঝাইছি, ফ্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে এগুলো বুঝতে পারবা। ফ্লোরিনের যোজনী 1, এটা স্থির, কিন্তু ক্লোরিনের যোজনী 1, 3, 5, 7 হতে পারে। অক্সিজেনের যোজনী 2 স্থির, কিন্তু সালফারের যোজনী 2, 4, 6 হতে পারে। ওকে, আবার নাইট্রোজেন সাধারণ অবস্থায় কি 3 যোজনী প্রদর্শন করে। নাইট্রোজেন শুধুমাত্র অক্সিজেনের সাথে তার 5 যোজনী ব্যবহার করে, অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌলের সাথে সে 5 যোজনী ব্যবহার করে না। আচ্ছা, এখানে আবার গৌণ যোজনীর বিষয় আছে, মুখ্য যোজনী, গৌণ যোজনী, সন্নিবেশ বন্ধনের বিষয় আছে। নাইট্রোজেন পেন্টঅক্সাইডের কি গাঠনিক সংকেত দেখাইছিলাম? জি স্যার। জি স্যার। তাহলে এখানে সন্নিবেশ বন্ধনের বিষয় আছে। তাহলে এমনিতে 1, 2, 3 তিনটার সমযোজী বন্ধন আর একটা কি সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, এটা নাইট্রোজেন পেন্টঅক্সাইড। তো যাই হোক, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে না, কারণ এর যোজনী স্তরে ফাঁকা ডি অরবিটাল নাই। আর ফসফরাস আবার কি নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, পেন্টাক্লোরাইড গঠন করে না, এটা গঠন করে না। কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইডও গঠন করে, আবার কি পেন্টাক্লোরাইডও গঠন করে, পেন্টাক্লোরাইড গঠন করে। তাহলে কারণ এর কি আছে, ওই 3D অরবিটাল। তো এগুলা তোমরা একটু বই পড়লে বুঝতে পারবো, একটা সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কপার অপেক্ষা কম কেন। জিঙ্কের আর কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করো, আর্গনের পর কি 3D10 আর কি 4s1 না, আর জিঙ্কের ক্ষেত্রে কি দাঁড়ায় 3D10 আর 4s2। একটা বিষয় মাথায় রাখো, জিঙ্ক এবং কপার দুটোই হচ্ছে কি ধাতু। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করবে ধাতব বন্ধনের উপর, ধাতব বন্ধনের উপর। আর ধাতব বন্ধন নির্ভর করে সঞ্চরণশীল অযুগ্ম ইলেকট্রনের উপর। সঞ্চরণশীল অযুগ্ম মানে কি বিজোড় ইলেকট্রন এর উপর। এখন বিষয় হচ্ছে জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কপার অপেক্ষা কম। একটা বিষয় খেয়াল করুন, আমাদের মনে হতে পারে যে কপারের পর কি জিঙ্ক, তাহলে কপারের পানির সংখ্যা 29, জিঙ্কের পানির সংখ্যা 30। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি ছোট হয় না?
জি স্যার। আমরা আগে পড়ছিলাম আকার ছোট হলে কি হয়, ধাতব বন্ধন বাড়ে না? জি স্যার। জি স্যার। ধাতব বন্ধন বাড়ে। তাহলে ধাতব বন্ধন বাড়লে তাহলে কপারের তুলনায় জিঙ্কের আকার ছোট হওয়ার কথা। আকার ছোট হওয়ার কথা না? আকার ছোট হলে এর কি বাড়ার কথা? ধাতব বন্ধন শক্তিশালী হওয়ার কথা না? জি স্যার। জি স্যার। ধাতব বন্ধন বেশি দৃঢ় হওয়ার কথা। তাহলে জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা, তাই না? কপারের জি স্যার। তুলনায় যদি জিঙ্কের বন্ধন দৃঢ় হয় তাহলে জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা। জি স্যার। কিন্তু দেখা যায় জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কপার অপেক্ষা কম। কপার অপেক্ষা কম। আমরা যদি একটু বিষয়গুলো আরেকটু খেয়াল করি, খেয়াল করো, তোমাদের এটা দেখা যাচ্ছে কিনা এটা একটা বিষয়। আচ্ছা, দেখা যায় কি এই এটা? জি স্যার যাচ্ছে। আচ্ছা, জিঙ্কের আর কপারের ক্ষেত্রে মনে হয় এটা দেয়া নাই, নিকেল কোবাল্ট পর্যন্ত দেয়া আছে। আচ্ছা, নিচের চিত্র একটু দেখাই, এটা খেয়াল করো। এই দিক দিয়ে পারমাণবিক সংখ্যা, এই দিক দিয়ে কি পারমাণবিক সংখ্যা, আর এই দিক দিয়ে কি মেটালিক রেডিয়াস, তার মানে কি ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধটা সাধারণত পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, কমে যাওয়ার কথা, সাধারণ বিষয়, তাই না? কমে যাওয়ার কথা। কিন্তু স্কেনিয়ামের পর টাইটেনিয়ামের কমছে, টাইটেনিয়ামের পর ভ্যানাডিয়ামের কমছে, ভ্যানাডিয়ামের পর ক্রোমিয়ামের কমছে, ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিসের সামান্য কমছে, আয়রনের আরো সামান্য কমছে, কোবাল্টের সামান্য কমছে, নিকেলের সামান্য কমছে। কপারের ক্ষেত্রে গিয়ে আবার একটু বেড়ে গেছে, ব্যাসার্ধটা কি বাড়তেছে, জিঙ্কের আরো বেড়ে গেছে। বিষয়টা কি খেয়াল করছো? প্রশ্ন হচ্ছে এদের ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে যাওয়ার কথা, সেখানে এদের কি বাড়তেছে, বাড়তেছে কেন? কেন বাড়ে খেয়াল করো। কপারের মনে করো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। তাহলে কপারের কিন্তু আর 18টা ইলেকট্রনই আছে তৃতীয় শক্তি স্তরে। 8টা এরকম কি 12টা 14টা 16 ধরো 18টা। তাহলে কপারের এই যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হয়ে গেছে হঠাৎ করে? নিকেলের কিন্তু একটু কি ছিল, 3d8 ছিল, 3d8 থেকে এখানে হয়ে গেছে কত, 3d10। তাহলে এখানে এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা কি হয়ে যায়, খুব বেশি বাড়ে। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বাড়ে। এই বিকর্ষণ বেশি হওয়ার কারণে এরা একটু কি আকারটা সামান্য বড় হয়ে যায়। তাহলে জিঙ্কের ক্ষেত্রেও তাই, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বাড়ার কারণে এর আকার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা একটা বিষয়। তাহলে এখানে আমরা দেখলাম যে আসলে কপারের থেকে জিঙ্কের আকার বড় না, ছোট না, জিঙ্কের আকার কি বড়। তার মানে জিঙ্কের আকার বড় হওয়ার কারণে এর ধাতব বন্ধনটা কি কপারের তুলনায় দুর্বল না? তাহলে কপারের ধাতব বন্ধন কি হবে, দৃঢ় হবে বেশি, আর জিঙ্কেরটা একটু কি দুর্বল হবে না? আকার যত বাড়ে ধাতব বন্ধন তত কি হয়, হ্রাস পায়। কমে যায়। তাহলে ধাতব বন্ধন জিঙ্কের মধ্যে কম থাকার কারণে জিঙ্কের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কি হয়, কপার অপেক্ষা কম হয়। বুঝা গেছে কি? জার্মেনিয়াম তারপরে গেলিয়াম এগুলোর ক্ষেত্রে কি আবার বাড়তে থাকে না, ওগুলো আবার কমে যায় জিঙ্কের পরে? জিঙ্কের পরে ওদের ক্ষেত্রে
আকার কি হয়, কমতে থাকে। আকার মানে স্যার জিঙ্কটাই হুট করে হচ্ছে বড় হয়ে তারপরে আর তারপর আবার ওদের ওদের আকার কি কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বিষয়টা কার উপর নির্ভর করে, ধাতব বন্ধনের। এখানে খেয়াল করো যে সাধারণত পর্যায়সারণীর বাম থেকে ডানে গেলে আমরা জানি কি ধাতব বন্ধন কি হওয়ার কথা, দৃঢ় হওয়ার কথা। তাহলে ধাতব বন্ধন দৃঢ় হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কি বাড়ার কথা, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এগুলো কি বাড়ার কথা। কিন্তু কিভাবে পরিবর্তন হয় এটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা এদিক থেকে এদিকে ধাতব পারমাণবিক নাম্বার পারমাণবিক সংখ্যা কি বাড়তেছে, বাড়লে এই যে দেখো টাইটেনিয়ামের পর ভ্যানাডিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বাড়ছে, ক্রোমিয়ামের আরো বাড়ছে, ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিসের আবার কমে গেছে, ম্যাঙ্গানিসের পর আয়রনের আবার একটু বাড়ছে, কোবাল্টের একটু সামান্য কি কমে যায়, প্যালাডিয়ামের একটু কমে যায়, কোবাল্ট নিকেল এটা নিকেল, নিকেলের আর একটু কমে যায়, নিকেলের পর কপারের আরো একটু কমে যায়, কপারের পর জিঙ্কের আরো কমে যায়। তাহলে এখন এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম পরিবর্তনটা একটু কি আলাদা না, এর ব্যাখ্যা কি? তাহলে এর ব্যাখ্যাটা আমরা করব এদের যুজনীয় স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা, সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা। শুধু বিজোড় ইলেকট্রন না, এটাকে বলবো কি সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন। কি বললাম মনে আছে? শুধু বিজোড় ইলেকট্রন না, সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন, একটা বিশেষণ যোগ করে দিলাম। এখন খেয়াল করো আমরা যদি একটু স্ক্যান্ডিয়ামের দিকে তাকাই, একটু আমরা এইখানে খেয়াল করি। স্ক্যান্ডিয়ামের এই যে যুজনীয় স্তরে কি আছে, 3D তে একটা বিজোড় ইলেকট্রন, কয়টা বিজোড় ইলেকট্রন? একটা না? আচ্ছা তা স্ক্যান্ডিয়ামের গলনাঙ্ক হচ্ছে কত 1540 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক হচ্ছে কত 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে দেখা যাচ্ছে টাইটেনিয়ামের ক্ষেত্রে কি বাড়ছে, ভ্যানাডিয়াম পর্যন্ত বাড়ছে, ভ্যানাডিয়াম পর্যন্ত বাড়ছে। প্রশ্ন হচ্ছে ক্রোমিয়ামের এখানে এসে হঠাৎ করে কমে গেল কেন? কমে গেছে না? ম্যাঙ্গানিসের ক্ষেত্রে আবার কমে গেছে, বেশি করে কমে গেছে, কেন কমে যায়? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা খেয়াল করি, ক্রোমিয়ামে কি আছে 3d5 আর 4s1। আচ্ছা 4s1 এক্ষেত্রে দেখো ধাতুর যুজনীয় স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা, সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা যত বাড়ে ওই ধাতব বন্ধন তত দৃঢ় হয়। এটা মাথায় রাখো, লিখে রাখো। ধাতুর যুজনীয় স্তরে ধাতুর পরমাণুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা যত বাড়ে, বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে ধাতব বন্ধন দৃঢ় হয়, ধাতব বন্ধন দৃঢ় হয়। এটা লিখছো? এটা একটু লিখে রাখো। আর ধাতব বন্ধন দৃঢ় হলে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। এখন দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে 3d5 4s1। আচ্ছা এই যে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়বে না কমবে? স্ক্যান্ডিয়ামে 3d তে একটা বিজোড় ইলেকট্রন, টাইটেনিয়ামে বিজোড় ইলেকট্রন কয়টা? এখানে একটা, এখানে একটা।
তাহলে স্ক্যান্ডিয়ামের তুলনায় টাইটেনিয়ামের সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন বেশি, 2টা বিজোড় ইলেকট্রন। আর ভ্যানাডিয়ামের সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ধাতব বন্ধনও কি হচ্ছে? দৃঢ় হচ্ছে। ধাতব বন্ধন দৃঢ় হবে না? আচ্ছা, ক্রোমিয়ামের ক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 4s1, এটা তো কি অধিক স্থিতিশীল প্রতিসম ইলেকট্রন বিন্যাস না? এখানে 5টা ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বাড়ছে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বাড়লেও এরা সঞ্চরণশীল নয়, সঞ্চরণশীল নয়। তাহলে সঞ্চরণশীল না হওয়ার কারণে এদের কারণে ধাতব, এরা অধিক স্থিতিশীল হওয়ার কারণে আর সঞ্চরণশীল না হওয়ার কারণে এর ধাতব বন্ধনটা দুর্বল হবে। ধাতব বন্ধন কি হবে? দুর্বল। স্যার অর্ধপূর্ণর জন্য কি? হ্যাঁ, অর্ধপূর্ণ দুটাই, এটাও অর্ধপূর্ণ এটাও অর্ধপূর্ণ। অধিক স্থিতিশীল না? জি স্যার। তাহলে অধিক স্থিতিশীল হওয়ার কারণে এই ইলেকট্রন গুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে না। এই ইলেকট্রন গুলো কি থাকে না? সঞ্চরণশীল অবস্থায় থাকে না। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হয়? আরো বেশি স্থিতিশীল, কারণ এখানে কি আগে ছিল হাফ ফিল্ড আর এবার হাফ ফিল্ড ফুল ফিল্ড। তাহলে কি হবে? আরো বেশি স্থিতিশীল না? জি স্যার। তাহলে যার কারণে ম্যাঙ্গানিজের ধাতব বন্ধনটা কি আরো দুর্বল। ক্রোমিয়াম অপেক্ষা ম্যাঙ্গানিজের ধাতব বন্ধন তার মানে কি দাঁড়ালো? দুর্বল না? তাহলে ধাতব বন্ধন যত দুর্বল হবে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কি কমে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পর্যন্ত সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, এখানে এসে বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়ছে। বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়লেও এরা আবার সঞ্চরণশীল নয়। সঞ্চরণশীল না হওয়ার কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভ্যানাডিয়াম অপেক্ষা কমে যায়। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আবার কি আরো বেশি সঞ্চরণশীল না হওয়ার কারণে, অর্থাৎ আরো বেশি স্থিতিশীল হওয়ার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরো কমে যায়। আর আয়রনের ক্ষেত্রে আবার সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা একটু বেড়ে যায়।